রাজ্যে এসআইআর প্রস্তুতি বৈঠক কলকাতায় ডেপুটি ইলেকশন কমিশনার এসআইআর প্রস্তুতির মাঝেই রাজ্যে নির্বাচন কমিশনের টিম রাজ্যের সিইওর সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার ভার্চুয়ালি বৈঠকে জেলার আধিকারিকরাও থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। আরো কথা বলবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আজকের এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে? দেখো, এই রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই, এবং স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হওয়ার আগে কার্যত এটা একটা প্রাক প্রস্তুতি বৈঠক। অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এসআইআর হলে তার প্রস্তুতি কতটা রয়েছে সেই নিয়েই মূলত আলোচনা করতে আজকের এই বৈঠক। যে বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের 4 সদস্যের টিম এসে পৌঁছেছে সিও দপ্তরে। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত যে বৈঠক, বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ওসি ইলেকশনরা থাকবেন। এই বৈঠকটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিহারে যে মডেলে এসআইআর হয়েছে ঠিক একই মডেলেই এ রাজ্যেও এসআইআর হবে। সেক্ষেত্রে এ রাজ্যে এসআইআর হলে আরও কিছু নতুন অংশ বা নতুন নিয়ম যুক্ত হতে পারে। কি কি সেই নিয়মগুলি যুক্ত হতে পারে তার একটা আভাস আজকের বৈঠকে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ওসি ইলেকশনদের দিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশনের 4 সদস্যের টিম। পাশাপাশি 2002 সালের যে ভোটার তালিকা এসআইআর হওয়ার পর হয়েছিল তার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় তা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি এখনো পর্যন্ত কত বুথ লেভেল অফিসার নিয়োগ হলো গোটা রাজ্যে, বা এখনো কোনো নিয়োগ বাকি রয়েছে নাকি, কোথাও কোনো বিএলও নিয়োগ নিয়ে কোনো রাজনৈতিক অভিযোগ রয়েছে নাকি, এছাড়াও কোনো বুথ পুনর্গঠন নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি, বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হবে আজকের বৈঠকে। বৈঠক থেকে জেলা শাসকদের মতামত নেওয়া হবে। জেলা শাসকরা এসআইআর হলে তারা কিভাবে কাজ পরিচালনা করতে চাইছেন। সঙ্গে থাকো। ডিসি তো আসছে না, কেন ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে। যদি জেলা শাসক আছেন, ইয়ারও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে, ওটাই সব মূল্যায়ন করার জন্য। এসআইআর নিয়ে তো আলোচনা করতে এসছেন ডিসি। এদিকে এসআইআর প্রস্তুতি বৈঠকের আগেই অবস্থান বিক্ষোভ, সিইও অফিসের সামনে বিক্ষোভ দেশ বাঁচাও মঞ্চের। কথা বলবো, সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, কি কারণে এই বিক্ষোভ, কারা দেখাচ্ছে এই বিক্ষোভ? দেখো, দেশ বাঁচাও গণমঞ্চ নামক একটি মঞ্চের তরফে এই বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। তাদের যেটা দাবি যে ভোটার তালিকা থেকে একটি নামও বাদ দেওয়া যাবে না। আর এই দাবিকে সামনে রেখেই দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের এই বিক্ষোভ, যেখানে বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিতি রয়েছে। তাদের যেটা দাবি যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআরে একাধিক নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এ রাজ্যে সেই মডেলে এসআইআর করলে হবে না, ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এই দাবিতেই জাতীয় নির্বাচন কমিশনের যখন টিম এলো তার আগে সকাল 9টা থেকে এই অবস্থান বিক্ষোভ তারা শুরু করেছেন রাজ্যের সিও দপ্তরের সামনে। জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রক্তাক্ত হয়েছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি নার্সিংহোমে সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার গেলেন সুকান্ত মজুমদার। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আর কি জানা যাচ্ছে? দেখো, শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। তাকে দেখতে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং এখান থেকে আজকে তার বিভিন্ন বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছে সেখানে পরিদর্শনও যাওয়ার কথা হয়েছে। ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে খগেন মুর্মুকে 6 সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে এবং ইতিমধ্যে চিকিৎসা প্রক্রিয়াও চলছে। গতকালকে দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে যান, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আজকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন। তুমি জানো যে নাগরাকাটাতে যে ত্রাণ দিতে যান সেই সময় তারা আক্রান্ত হন এবং এই বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদার শুধুমাত্র খগেন মুর্মু একই সঙ্গে দেখা করবেন হচ্ছে শঙ্কর ঘোষের সঙ্গে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। ধন্যবাদ আবির। দুটো আলাদা কেস হবে, কেসও আলাদা।
নর্মাল লোক, আমি যদি বলি বাপি গোস্বামীকে মেরেছে, বাপি গোস্বামী মারার কেস হবে, কেউ মানেনি, গালিগালাজ করেছে। বিপর্যস্ত দুধিয়ায় রোদ ঝলমল, ধীরে ধীরে জল নামছে বালাসনের। এক রাতের বৃষ্টিতে রুদ্রমূর্তি নিয়েছিল বালাসন। ভেঙে যায় ব্রিজ, ধসে যায় বাড়ি, হোমস্টে। নদীর গতিপথ পরিবর্তনের কাজ চলছে, জোর কদমে কাজ করছে পূর্ত দফতর। গতিপথ ঘুরিয়ে নামানো হবে হিউম পাইপ, পাড়ের ভাঙন রুখতে বাঁধ তৈরির কাজ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যেই বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে জোর কদমে, অন্যদিকে আজ রোদ ঝলমলে, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে আজ দুধিয়ায়? একেবারে বিকল্প রাস্তার কাজ ইতিমধ্যে কিন্তু তৈরি করে শুরু করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বালাসনের জল অনেকটাই কমেছে, আবহাওয়ারও পরিবর্তন হয়েছে এবং যার জন্য কিছুটা হলে স্বস্তি দিচ্ছে এলাকাবাসীদের মধ্যে। কারণ যে দুধিয়ার দিক পুরোপুরি একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য মিলিশের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই ব্যবস্থাকে পুরোপুরি তৈরি করতে ইতিমধ্যে বিকল্প সেতুর কথা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন এবং তার কাজ 15 দিনের মধ্যে শেষ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। একটি প্রক্রিয়ার মাধ্যমে নদীর গতিপথকে ঘুরিয়ে যাতে এই গতিপথ কোনোভাবেই নতুন বিকল্প রাস্তা তৈরি করতে অসুবিধা সৃষ্টি না তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়ার উন্নতি হওয়ায় নদীর জলও কিন্তু কমতে শুরু করেছে। এবং অন্যদিকে তোমাকে যদি ছবিটা বলি যে পূর্ত দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে লাগাতার রয়েছেন, যাতে এই নদীর যে বালাসন নদীর যে জল তাতে কিন্তু কোনোভাবে যাতে অসুবিধা এই 15 দিনের মধ্যে কাজ করতে অসুবিধা তৈরি না করতে পারে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ। अभी हम लोग का सिर्फ जितना भी घर है ना उसका बचाना है, समझा ना। इसको बचने से सब कुछ ठीक हो जाएगा। अगर गाड़ी तो 2 दिन बाद चलने से भी कोई बात फर्क नहीं पड़ता है। बात का काम कैसा चल रहा है? बात का काम एकदम फर्स्ट क्लास चल रहा है अभी। आप लोग तो खुशी है अभी? एकदम खुशी है हम लोग। শনিবার রাতভর বৃষ্টি, জলপাইগুড়ি নাগরাকাটায় এখনো ফুঁসছে গাঠিয়া। নদীর ব্রিজ ভেঙেছে, তাই ট্রাক্টরে চেপে অথবা হেঁটেই নদী পারাপার। আলিপুরদুয়ারেও একই ছবি, হলং নদীর ব্রিজ ভেঙে বিপত্তি, তাই দড়ি ধরে নদী পার। ব্রিজ ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার। কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লক, এখানকার বামনডাঙ্গা দিয়ে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয়। কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে অনেক কিছু। তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে, কেউ আবার হেঁটে। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখানে ফুঁসছে হলং নদী। এখানেও নদীর ওপরের সেতু ভেঙে বিপত্তি। দড়ি ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया, रस्सी बांध के ही पुल पार करना पड़ेगा। ভুটানের বৃষ্টির জল ঢুকছে এ রাজ্যে। জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে। ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায়। বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে, চাষে ক্ষতিরও আশঙ্কা। কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এইসব বিষয়গুলো সারাদিন ধরে খতিয়ে দেখা হচ্ছে, এরপর মেরামতির কাজ শুরু হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বিপর্যস্ত গ্রাম, গ্রামে ঢোকার রাস্তা ভেঙে গিয়েছে সেতুও। তাই ঝুঁকি নিয়ে দড়িতে ঝুলে ঝুলেই গ্রামে গেলেন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক মোল্লা ইরফান হোসেন। চিকিৎসা করলেন এক অন্তঃসত্ত্বার, পরে ওই মহিলাকে ভর্তি করান হাসপাতালে। শনিবার রাতভর বৃষ্টি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। যেমন জলপাইগুড়ির এই গ্রাম,
বিপর্যয়ে ধুয়ে মুছে গিয়েছে রাস্তাঘাট। গাঠিয়া নদী পারাপারের একমাত্র ভরসা ছিল এই ব্রিজ, সেই ব্রিজটাও ভেঙে গিয়েছে। তাহলে ডাক্তারবাবু গ্রামে যাবেন কিভাবে? কোনো উপায় না দেখে শেষমেশ ঝুঁকি নিয়েই গ্রামে ঢোকেন ডাক্তারবাবু। সোমবার দড়িতে ঝুলে ঝুলে গ্রামে পৌঁছন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক মোল্লা ইরফান হোসেন। রোপওয়ে করে নদী পার করে সাধারণ মানুষের কাছে চলে আসছেন এবং তার টিমকে নিয়ে পরিষেবা দিতে। দেখুন, অভিজ্ঞতা তো অবশ্যই আমাদের প্রথম আমাদের কাছে, কারণ এর আগে কোনোদিন আমরা এইভাবে ডিজাস্টার মোকাবেলা করিনি, মানে এই আমাদের ফার্স্ট টাইম। ভয় বলতে কিছু নেই, যারা আমাদের লোকাল স্টেশন আছেন ওনারা যেহেতু পাশে দিচ্ছেন যে না কোনো টেনশন নেই, আর ওরা এতটাই দক্ষ যে আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি। শনিবারের বৃষ্টিতে নাগরাকাটার বামনডাঙ্গা বিধ্বস্ত। এরই মধ্যে সোমবার বামনডাঙ্গার গ্রামে এক মহিলার প্রসব যন্ত্রণা ওঠে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার তো উপায় নেই। খবর পৌঁছয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে, কিন্তু তিনি গ্রামে যাবেন কিভাবে? গ্রামে পৌঁছানোর সেতুটাই তো ভেঙে গিয়েছে, রাস্তাও ধসে গিয়েছে। তাই শেষমেশ দড়িতে ঝুলেই নদী পার করে গ্রামে পৌঁছন বিএমওএইচ। চিকিৎসা করেন অন্তঃসত্ত্বার, পরে স্পিড বোটে করে নদী পার করানো হয়, পাঠানো হয় হাসপাতালে। একটা প্রেগনেন্ট মায়ের হঠাৎ ব্যথা উঠে গেছে, তো সেই জন্য এবার ডাক্তার বলতে আমাদের তখন এমার্জেন্সি ছিল, আমি যেহেতু ছিলাম আমি ওখানে বেরিয়ে গেলাম ইনকেস যদি রাস্তার মাঝখানে কোনো প্রবলেম হয় যাতে যেটুকু আমরা হেল্প করতে পারবো। প্রথম দিন আমরা যারা গেছি সবাই জিপ লাইনে করে গেছি, জিপ লাইন রোপ করে। সেকেন্ড, এখন থেকে আমরা কোনো বোট চালু হয়েছে, আমরা বোটের মাধ্যমে নদী পার করছি। মঙ্গলবার নৌকায় বামনডাঙ্গা যান নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক, গ্রামবাসীদের হাতে তুলে দেন খাবার, ওষুধ। बीमार भी हो गया, लाशें भी हो गया, बहुत आदमी भी मर गया। दवाई ववाई का सुविधा तो अभी आया है, डॉक्टर लोग आ रहा है सोलखापड़ा से। জলপাইগুড়ি নাগরাকাটা থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মেনে নেবে না, আমরা প্রতিবাদ করব এবং আগামী দিনে প্রতিবাদ লড়াই হাইকোর্টে হবে, অর্থাৎ আইনি পদ্ধতিতে হবে, রাস্তাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এই মুসলমানদের কিছু সাম্প্রদায়িক মুসলমান আছে, আমি সবার কথা বলছি না, যারা তৃণমূল কংগ্রেস থেকে করে কমে খায়। সব মুসলমানরা করে কমে খায় না তৃণমূল কংগ্রেস থেকে। 80% মুসলমান যারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে খেটে খাচ্ছে, আর 20% মুসলমান আছে যারা তৃণমূল কংগ্রেসে করে কমে খায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই যে হুলিগানিজম করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে দেশের মধ্যে দেশ তৈরি করার, বাংলাদেশ তৈরি করার, পাকিস্তান তৈরি করার যে একটা চক্রান্ত করছে, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে। দুর্যোগ ধসে বন্ধ রাস্তা, তাই বিকল্প পথে যাতায়াত। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রোহিণী রোড পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাজ্য সড়কও বন্ধ। শিলিগুড়ি দার্জিলিংয়ের মাঝে খোলা রয়েছে 110 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে খোলা পাংখাবাড়ি রোড। শিলিগুড়ি থেকে সিকিম যেতে খোলা রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। শনিবার রাতের তুমুল বৃষ্টি আর তাতেই ভয়ঙ্কর বিপর্যয়। উত্তরের পাহাড় এবং সমতলে ধস নেমেছে রাস্তায়, ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং, শিলিগুড়ি থেকে কালিম্পং, মিরিক যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ। বেশ কিছু ব্রিজ ক্ষতিগ্রস্ত বাড়ি, হোমস্টে, বহু প্রাণ চলে গেছে এই দুর্যোগে। এই দুর্যোগ ধসে বন্ধ রাস্তা, তাই বিকল্প পথেই যাতায়াত। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রোহিণী রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রোড বন্ধ। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাজ্য সড়কও বন্ধ। আর বিকল্প রাস্তা 110 নম্বর জাতীয় সড়ক, পাংখাবাড়ি রোড, এই রাস্তাগুলো ব্যবহার করে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া যাচ্ছে। ঘাটালে প্লাবন পরিস্থিতির উন্নতি, বৃষ্টি কমায় আর জল বাড়েনি শিলাবতীতে। এখনো জলের তলায় ঘাটালের 12টি ওয়ার্ড। ঘাটালের বেশ কয়েকটি পঞ্চায়েত জলমগ্ন। নিচু এলাকায় রাস্তা, ঘরবাড়ি এখনো ডুবে রয়েছে। কোথাও হেঁটে, কোথাও ডিঙিতে যাতায়াত। ঘাটালে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বৃষ্টি আর হয়নি, ফলে জল বাড়েনি আর শিলাবতীতে। এখনো জলের তলায় রয়েছে ঘাটালের 12টা ওয়ার্ড। ঘাটালের বেশ কয়েকটা পঞ্চায়েত এখনো জলমগ্ন। নিচু এলাকায় রাস্তা, ঘরবাড়ি এখনো ডুবে রয়েছে। কোথাও হেঁটে, কোথাও ডিঙিতে যাতায়াত।
হাঁটতে হাঁটতে জাঁটুর নিচে জল, কষ্ট করে যেতে হচ্ছে, স্রোতাচুক প্রচন্ড। আমাদের ঘাটাল বাজার সবকিছু কষ্ট করে যেতে হয়, বাজার থেকে সবকিছু আনতে হয়, এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হয়। প্রায় সময় চলছে, এই বছর একদম আষাঢ় মাস থেকে আরম্ভ করে একদম আশ্বিন মাস তানি চলছে বন্যা।